অবস্থান্তর মৌলসমূহের প্রভাবন ধর্ম। ঠিক আছে, তারা কেন প্রভাবক হিসেবে কাজ করে? তো প্রভাবন ধর্ম কি? মনে করো কোন একটা বিক্রিয়া ঘটতেছে না, বা ঘটার হার খুব কম, আস্তে আস্তে ঘটতেছে। তো ওই বিক্রিয়াকে ঘটানো বা ওই বিক্রিয়া ঘটানোকে আরো ত্বরান্বিত করার জন্য আমরা কি করি বলতো? বিভিন্ন ধরনের পদার্থ অ্যাড করি, যেগুলাকে কি বলা হয়? প্রভাবক বলা হয়। এবং বায়োলজিতে তোমরা এই জিনিসগুলাকে কি নামে জেনেছো বলতো? এনজাইম নামে জেনেছো, তাই না? এনজাইমও আছে। এনজাইম আর প্রভাবকের কাজ মোটামুটি একই। ঠিক আছে, মোটামুটি একই। আচ্ছা, তাহলে প্রভাবন ধর্ম কেন ডি ব্লক মৌলসমূহ মানে অবস্থান্তর মৌলসমূহ প্রভাবক হিসেবে কাজ করে? তো চলো দেখে আসি প্রথমে একটা বিক্রিয়া। নাইট্রোজেনকে তুমি যদি হাইড্রোজেনের কাছাকাছি দিয়ে দাও, ঠিক আছে, এরা জীবনে বিক্রিয়া করবে? দেখবা যে এরা কখনোই বিক্রিয়া করবে না। কেন বিক্রিয়া করবে না? একটাই কারণ, সেটা হচ্ছে ভাইয়া নাইট্রোজেন যে গ্যাসটা সেটা মারাত্মক নিষ্ক্রিয় একটা গ্যাস। আমরা সবাই জানি না যে ওই নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাস কে? নাইট্রোজেন, সবাই কম বেশি জানি। কেন বলতো? নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে ট্রিপল বন্ডে আবদ্ধ থাকে, এজন্য কি বলতো এই তিনটা বন্ধন ভাঙা অনেক কষ্ট করে, এবং নাইট্রোজেনের আকার অনেক ছোট। তো এটা অনেক বেশি স্টেবল আর কি। তো অনেক বেশি স্টেবল হওয়ার কারণে আমরা নাইট্রোজেন নাইট্রোজেনের যে বন্ধনটা সেটা ভাঙতে পারি না। এরপরে এই বিক্রিয়াটা ঘটানোর জন্য আমরা কি করি বলতো? আমরা জানি এখানে কি দিই, এখানে আয়রন দিই, তাই না? এবং আয়রন দেওয়ার পরেও আমাদের কি করা লাগে? আমাদের কিছু পরিমাণ তাপমাত্রা প্রয়োগ করা লাগে। কি পরিমাণ তাপমাত্রা? 200 থেকে 250, তাই না? বা 250 থেকে 300, কোথাও কোথাও 220ও আছে। ঠিক আছে, 250, 250 থেকে 300 গোসারের বইতে আছে। এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা প্রয়োগ করি। এরপরে কিছু চাপও প্রয়োগ করি, কেমন কিছু চাপও দিই। তো চাপ দেওয়ার পরে দেখি যে আসলে এই বিক্রিয়াটা ঘটতেছে। তাহলে তোমাদের মাথায় কি কোয়েশ্চেন আসে না যে আয়রন কি এমন করলো যে এই বিক্রিয়াটা ঘটে গেল? তার মানে কি আয়রন এই বিক্রিয়াটাকে প্রভাবিত করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কারণ আয়রন ছাড়া কিন্তু বিক্রিয়াটা ঘটতেছিল না। আয়রন অ্যাড করার পরে দেখতেছি আবার বিক্রিয়াটা ঘটতেছে। তার মানে আয়রন এই বিক্রিয়াকে প্রভাবিত করছে। তো তোমাদের মনে কি কখনো কোয়েশ্চেন জাগে না যে কিভাবে প্রভাবিত করলো? ভাইয়া সাউন্ড কম কেন? আমার সাউন্ড কি কম ভাইয়া? জি না ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক থাকলেই আলহামদুলিল্লাহ। তাহলে তোমাদের তো মনে কোয়েশ্চেন আসা স্বাভাবিক যে আয়রন কি এমন করছে যে ভাইয়া সে প্রভাবক হিসেবে কাজ করে ফেলছে বা এই বিক্রিয়াটা ঘটায় ফেলছে। শোনো, যে কাজটা করছে দেখো, আয়রনের কি আছে বলতো? ফাঁকা ডি অরবিটাল আছে, তাই না? আয়রনের কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে। নিঃসন্দেহে কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে। এবং আমরা কি জানি এই ফাঁকা ডি অরবিটালের মুক্ত জোড় ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনেক বেশি। এখন বলো তো, নাইট্রোজেন নাইট্রোজেন যে ট্রিপল বন্ড আছে, এই প্রত্যেকটা নাইট্রোজেনে কি মুক্ত জোড় ইলেকট্রন আছে না? মুক্ত জোড় ইলেকট্রন আছে তো। যখন যখন আমরা এই নাইট্রোজেনের কাছাকাছি আয়রন দিব, এই বিক্রিয়া আয়রন দেওয়া মানে কি বলতো? সেটা নাইট্রোজেন হোক বা হাইড্রোজেন হোক, তাদের কাছাকাছি আছে আয়রনটা। তো যখন দিব, এই মুক্ত জোড় ইলেকট্রনটা আয়রন কর্তৃক কি হবে? অধিশোষিত হবে। ঠিক আছে, এখানে কি করবে? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। এটাকে আমরা বলি অধিশোষণ প্রক্রিয়া। তার মানে কি বলতো? নাইট্রোজেন আয়রনের ভিতরে কি হচ্ছে? অধিশোষিত হচ্ছে বা আয়রন দ্বারা শোষিত হচ্ছে। ঠিক আছে, তার মানে কি বলতো? এই মুক্ত জোড় ইলেকট্রন গুলো ফাঁকা ডি অরবিটালে প্রবেশ করবে। এখন দেখো তো, এই আয়রনের সাথে কি হলো? আয়রন এবং নাইট্রোজেন কি করলো? একটা সন্নিবেশ বন্ধন টাইপের একটা বন্ধন গঠন করলো। যখন আমরা কি জানি, যখন কোন একটা মৌল নতুন একটা বন্ধন গঠন করে, তখন তার পুরাতন বন্ধনটা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। এখন বলো তো ভাইয়া, আগে এই তিনটা বন্ধন ছিল অনেক স্ট্রং এবং তারা কি ছিল? অনেক স্থিতিশীল ছিল। নাইট্রোজেন যখন এই নতুন করে একটা বন্ধন করছে, তখন এই পুরাতন বন্ধনটা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে না? অবশ্যই কিন্তু দুর্বল হয়ে যাবে। যেহেতু দুর্বল হয়ে গেছে, এটা কি হবে? এটা ভাঙা অনেক বেশি ইজি হবে। এখন যদি তুমি 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও, তখনই দেখবা যে ভাই এই ট্রিপল বন্ডটা ভেঙে যাচ্ছে। এখন যদি তুমি এটার কাছাকাছি হাইড্রোজেন আনো, কাছাকাছি কি আনো? হাইড্রোজেন আনো, তাহলে কে করবে? এই নাইট্রোজেনটা এই হাইড্রোজেনের সাথে কি করবে? খুব ইজিলি বন্ধন গঠন করবে। তো তোমার উদ্দেশ্য ছিল কি বলতো? উদ্দেশ্য ছিল নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন ভাঙা। এবং দেখতেছো ভাইয়া, এই আয়রন যেটা, সেটা নাইট্রোজেনকে নিজের মধ্যে অধিশোষণের মাধ্যমে এই নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন ভাঙাটাকে কি করে দিচ্ছে? অনেক বেশি ইজি করে দিচ্ছে। তাহলে বলতো এই আয়রন যে প্রভাবক হিসেবে কাজ করতেছে, ওটা কিভাবে কাজ করতেছে বলতো? সে আসলে অধিশোষক হিসেবে কাজ করতেছে। সে কি করতেছে বলতো? যে বিক্রিয়কটা অনেক বেশি নিষ্ক্রিয়, তাকে নিজের মধ্যে কি করতেছে?
অধিশোষণ করতেছে। অধিশোষণ করার মাধ্যমে তার যে স্ট্রং বন্ধনটা আছে ওই বন্ধন ভাঙাটাকে অনেক বেশি ইজি করে দিচ্ছে। ঠিক আছে, তো এভাবে কি করতেছে, এভাবে আসলে আয়রন যেটা সেটা কি করতেছে বলতো, সেটা প্রভাবক হিসেবে কাজ করতেছে। তো এটা কি বলতো, এই যে প্রভাবন ক্রিয়াটা দেখলা, এটা ভাইয়া আসলে কার মাধ্যমে প্রভাবন করছে, এটা আসলে অধিশোষণের মাধ্যমে প্রভাবন করছে। তো প্রভাবন আসলে একটা ভাইয়া প্রভাবক আসলে দুই ভাবে বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। একটা হচ্ছে অধিশোষণ বিক্রিয়া, অধিশোষণের মাধ্যমে। হ্যাঁ বলো, কে যেন কোয়েশ্চেন করার ট্রাই করতেছো, সার্ভার। ভাইয়া এখানে বলো ভাইয়া। সন্নিবেশ সমযোজী বন্ধন, হ্যাঁ সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হবে। সন্নিবেশ সমযোজী বন্ধন মানে অধিশোষণ ঘটবে না, এই অধিশোষণে আসলে সন্নিবেশ সমযোজী বন্ধন ঘটবে। পরে হাইড্রোজেনের সাথে যখন বন্ধনটা ঘটে যাবে তখন আসলে এই বন্ধনটা আর থাকে না, এটা ভেঙে যায়। ঠিক আছে, এটা পরে আর থাকে ও না। মূলত অধিশোষণ ঘটে আর কি, এই প্রক্রিয়াটাকে আমরা বলি অধিশোষণ। আয়রনের তলে নাইট্রোজেনের অধিশোষণ হয়। ঠিক আছে, অধিশোষণ বিষয়টা কি? অধিশোষণ বিষয়টা হচ্ছে কোন একটা, ধরো তোমার কাছে পাত আছে, তোমরা ক্রোমাটোগ্রাফি পড়ছো না? এই, তোমরা ক্রোমাটোগ্রাফি পড়ছো না? জি ভাইয়া। ভাইয়া ক্রোমাটোগ্রাফিতে কি ছিল, কলাম ক্রোমাটোগ্রাফিতে কিছু নিশ্চল দশা ছিল, এবং এই নিশ্চল দশার ভিতরে কে ঢুকে গেছিল বলতো, আমাদের যে জৈব মিশ্রণটা ছিল সেটা কি হয়েছিল, এটার মধ্যে ঢুকে ঢুকে বিভিন্ন লেয়ার আকারে নিচে পড়ে গেছে। এখন নিচে পড়ার সময় তারা কি এই নিশ্চল দশার সাথে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করছিল, কোনো বন্ধন গঠন করছিল? বন্ধন কিন্তু গঠন করে নাই, কিন্তু তাদের মাঝখান দিয়ে কিন্তু ঠিকই নিচের দিকে চলে গেছে, তাই না? তো এই প্রক্রিয়াটাকে আমরা কি নাম দিয়েছিলাম, এটাকে বলছিলাম অধিশোষণ। তো এখানেও অনুরূপ কোনো বিক্রিয়া আসলে ঘটতেছে না, বাট ওই তলে কি হইতেছে, ওই তলে আসলে জমা হচ্ছে। কেমন, ওই ফাঁকা ডি অরবিটাল এবং এই মুক্ত জোড় ইলেকট্রনের আকর্ষণের কারণে এই তলে তলে আসলে কি হচ্ছে, জমা হচ্ছে। বাট কোনো বিক্রিয়া কিন্তু ঘটতেছে না। তোমার আয়রন এবং নাইট্রোজেন মিলে কিন্তু নতুন কোনো যৌগ উৎপন্ন করবে না। করবে কি, করবে না। ঠিক আছে, তো সাময়িকভাবে সে কি করবে, সাময়িকভাবে সে একটা আকর্ষণ বলের কারণে ওই আয়রনের তলে কি হবে, অধিশোষিত হবে। তখন হাইড্রোজেন এসে আবার কি নতুন করে বন্ধন গঠন করবে, তারপরে কি বলতো, তার যে ওই অধিশোষিত অবস্থায় ছিল ওইটা আবার চলে যাবে আর কি, বাদ হয়ে যাবে। তাহলে এই প্রথম ক্ষেত্রে যে প্রভাবন ধর্মটা ঘটলো সেটা আসলে কার মাধ্যমে ঘটলো, অধিশোষণের মাধ্যমে। এরকম আরো প্রভাবন ক্রিয়া আছে যেখানে আসলে কি বলতো, প্রভাবকটা নিজে নিজে বিক্রিয়া অংশগ্রহণ করে। যেমন এই যে বিক্রিয়াটা ঘটলো, এখানে কি প্রভাবক বিক্রিয়া অংশগ্রহণ করছে? বিক্রিয়া কিন্তু অংশগ্রহণ করে নাই। কিছু কিছু প্রভাবক দেখবো যারা কি করতেছে, বিক্রিয়া অংশগ্রহণ করতেছে। এখন আমরা তো শর্ত জানি, প্রভাবকের সংজ্ঞা থেকে জানি প্রভাবক আসলে কি করে, কোন একটা বিক্রিয়াকে প্রভাবিত করে, কিন্তু নিজে বিক্রিয়া অংশগ্রহণ করে, করে না। মানে বিক্রিয়ার শেষে কিন্তু সে নিজে অপরিবর্তিত থাকে। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, যদি বিক্রিয়ার শেষে সে অপরিবর্তিতই থাকে তাহলে বিক্রিয়া সে অংশগ্রহণ করলো কিভাবে? চলো দেখি যে বিক্রিয়া অংশগ্রহণ করার পরেও বিক্রিয়া শেষে প্রভাবক কিভাবে মানে অপরিবর্তিত অবস্থায় থাকে। তাহলে একটা কমন বিক্রিয়া সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের সাথে আমরা যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটাই তাহলে সালফার ট্রাইঅক্সাইড ঘটে। তো এটা স্বাভাবিকভাবে ঘটে না, ঘটলে খুব কম পরিমাণে ঘটে। এজন্য আমাদের কি করা লাগে, আমাদের এখানে প্রভাবক ইউজ করা লাগে, এবং যে প্রভাবকটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। সেটা কি করি বলতো, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাস, তারপরে অক্সিজেনও একটা গ্যাস, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড যেটা সেটাও গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড যেটা সেটাও গ্যাস। বাট প্রথম বিক্রিয়া নাইট্রোজেন গ্যাস ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল, তারপরে অ্যামোনিয়াও গ্যাস ছিল। এই প্রভাবক আয়রন যেটা সেটা কি ছিল বলতো, সেটা কিন্তু সলিড ছিল। আচ্ছা, তো দেখো এই বিক্রিয়াটা আসলে এইভাবে ঘটে না, সালফার ডাইঅক্সাইড অক্সিজেনকে পেয়েই আসলে বিক্রিয়া করে ফেলে না, বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে না। এই বিক্রিয়া আসলে কয়েকটা স্টেপে ঘটে। এই সালফার ডাইঅক্সাইড প্রথমে আসলে এই প্রভাবক যেটা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এটার সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, আর কি বলতো ভ্যানাডিয়াম অক্সাইড উৎপন্ন করে, V2O4 উৎপন্ন করে। কেমন, ভ্যানাডিয়াম অক্সাইড যেটা এটা উৎপন্ন করে। তো এই ভ্যানাডিয়াম অক্সাইড যেটা সেটা আবার কি বলতো, সেটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এই যে অক্সিজেনটা ছিল না, তার সাথে বিক্রিয়া করে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আবার উৎপন্ন করে। তো এখানে কি হইতেছে বলতো, আমাদের ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবক বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, বাট আলটিমেটলি বিক্রিয়া শেষে কিন্তু সে তার নিজের অবস্থায় ফিরে গেছে না বলতো, সে কিন্তু নিজের অবস্থায় ফিরে গেছে। তাহলে সেও কি প্রভাবকের ধর্ম কিন্তু ফিলফিল করতেছে, সেও কিন্তু বিক্রিয়া শেষে নিজের পূর্বাবস্থায় কি আছে, অপরিবর্তিত আছে। সে বিক্রিয়াকে প্রভাবিত করতেছে, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতেছে, বাট তার নিজের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। যেহেতু নিজের কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তাকে আমরা কি বলতে পারি, তাকে কিন্তু আমরা প্রভাবক বলতে পারি। তো এই দুই ভাবে আসলে প্রভাবক তার নিজের কাজ সম্পাদন করে।
কারেন্ট আসতেছে আর যাইতেছে, বুঝছো? তো এই দুই ভাবে হচ্ছে প্রভাবক তার নিজের কাজ সম্পাদন করে। তো প্রভাবক কয় ভাবে কাজ সম্পাদন করে? দুই ভাবে। একটা হচ্ছে অধিশোষণের কারণে, অধিশোষণের মাধ্যমে, আর একটা হচ্ছে কি বলতো নিজে বিক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে। তো নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করুক বা অধিশোষণ ঘটাক, আলটিমেটলি তার নিজের কিন্তু কোনো পরিবর্তন হবে না। বিক্রিয়া শেষে সে কিন্তু কি থাকবে? অপরিবর্তিত অবস্থায় থাকবে। তো এই ছিল মোটামুটি আমাদের অবস্থান্তর মৌলের প্রভাবন ধর্ম। তো এগুলা থেকে সাধারণত 2 মার্কের কোয়েশ্চেন নিয়ে আসে, এর বেশি আসে না। ঠিক আছে, মাঝে মাঝে দেখবা যে আসতেছেই না। তো এরপরে যেটা থেকে 4 নাম্বারের কোয়েশ্চেন আসে, এরকম একটা টপিক নিয়ে আমরা পড়াশোনা করব। সেটা হচ্ছে ভাইয়া, অবস্থান্তর মৌল দ্বারা যে সকল যৌগ গঠিত হয় সে সকল যৌগ আসলে রঙিন হয়। ঠিক আছে, তাদের কি থাকে? কালার হয়, তাদের কালারফুল, তারা আসলে কালারফুল যৌগ গঠন করে। তো কেন কালারফুল যৌগ গঠন করে সেটাই আমরা একটু ব্যাখ্যা করব। তো এই জিনিসটা একটু ভালোভাবে বুঝবা, বোঝার জিনিসপত্র আছে বেশ কিছু। তো অবস্থান্তর মৌল কি করে বলতো? রঙিন যৌগ গঠন করে। রঙিন যৌগ গঠন করে। এটার জন্য তোমাদের গুণগত রসায়নে চলে যেতে হবে, গুণগত রসায়নের একটা টপিকে, যেখানে আমরা জানি যে ভাইয়া কোন একটা নির্দিষ্ট উপস্তরে, সাপোজ আমরা যদি 3D উপস্তর নিই, 3D উপস্তরের যে অরবিটাল গুলো আছে, এই অরবিটাল, 5টা অরবিটাল আছে না, 5টা অরবিটালের শক্তি কি হবে? সবসময় সমান হবে না? ডিএক্স, এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, সবগুলা শক্তি কি থাকে? সমান থাকে না? জি ভাইয়া। সমান থাকে। তো কোন একটা অরবিটালের সবগুলা শক্তি যখন সমান থাকে, তো এই অবস্থা মানে উপস্তরের এই অবস্থাকে আমরা বলি ডিজেনারেট অবস্থা। কি কি বলি বলতো? ডিজেনারেট অবস্থা। তার মানে কোন একটা উপস্তরের সবগুলা শক্তির মানে সবগুলা অরবিটালের শক্তি কিন্তু সমান থাকে সাধারণ অবস্থায়, এবং এই সমান থাকার যে অবস্থা সেটাকে আমরা বলি ডিজেনারেট অবস্থা। এবং এবং শোনো, তো অবস্থান্তর মৌলের ক্ষেত্রে আমরা জানি কি থাকে? ফাঁকা ডি অরবিটাল থাকে। কি থাকে বলতো? ফাঁকা ডি অরবিটাল থাকে, তাই না? তো চিন্তা করো, আমরা আয়রনের কথাই চিন্তা করি, একটা যৌগের কথা চিন্তা করি, মনে করো আয়রন 2+। আয়রন 2+ এর কথাই চিন্তা করলাম। এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি কি হবে বলতো? এর ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম, আর্গনের ইলেকট্রন বিন্যাস, তারপরে কি হবে? 4s0 3d6। তো এটার যদি আমরা অরবিটালে ইলেকট্রনের অবস্থান চিন্তা করি তখন কি হবে বলতো? 2 3 5। তো এখানে থাকবে একটা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপরে কি বলতো? এখানে আরেকটা ইলেকট্রন থাকবে। তো এভাবেই তো বিন্যস্ত থাকে। এবং দেখো তো স্বাভাবিক অবস্থায় কি আছে? স্বাভাবিক অবস্থায় প্রত্যেকটা অরবিটালের শক্তি কিন্তু সমান। স্বাভাবিক অবস্থায় কি থাকে? প্রত্যেকটা অরবিটালের শক্তি কিন্তু সমান। তো আমরা কি জানি, এরা যখন যৌগ গঠন করে, বিশেষ করে জটিল যৌগ গঠন করে, তখন কোন একটা লিগেন্ড তাদের কি করে বলতো? অ্যাটাক করে। কোন একটা লিগেন্ড তাদের কি করে বলতো? অ্যাটাক করে, তাই না? যখন তারা কোন একটা জটিল যৌগ গঠন করে, যেহেতু তোমরা জটিল যৌগের গঠন শিখে আসছো, তো তোমরা লিগেন্ড কি সেটাও জানো। ঠিক আছে, যখন কোন একটা লিগ্যান্ড কি করে? অ্যাটাক করে, তখন এই যে ভাইয়া ডিজেনারেট অবস্থায় আছে, প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান, এই অবস্থাটার একটা পরিবর্তন হয়। ঠিক আছে, এই ডিজেনারেট অবস্থা নন ডিজেনারেট অবস্থায় রূপান্তরিত হয়। তার মানে ভাইয়া এখানে আসলে সবগুলো অরবিটালের শক্তি আর সমান থাকে না, এখানে আলাদা আলাদা শক্তির অরবিটালের কিছু গ্রুপ সৃষ্টি হয়। মনে করো এইখানে 3D উপস্তরে অরবিটাল আছে 5টা। 3D উপস্তরে অরবিটাল কয়টা আছে বলো তো? 5টা। এই 5টার মধ্যে মনে করো 3টা অরবিটালের শক্তি থাকবে একটু কম বা স্বাভাবিক অবস্থায় আছে, এবং বাকি 2টা অরবিটালের শক্তি কি হয়ে যাবে? একটু বেশি হয়ে যাবে। তার মানে কি বলতো? আগে যে 5টা অরবিটালের, একটা 3D উপস্তরের যে 5টা অরবিটালের শক্তি সমান ছিল, ওই 5টা অরবিটালের শক্তি কি থাকবে না? এখন আর সমান থাকবে না। সেখানে কি তৈরি হবে বলতো? 2টা আলাদা শক্তির লেয়ার সৃষ্টি হবে। তার মানে কি বলতো? অরবিটাল গুলোর মধ্যে কি থাকবে? একটা শক্তির গ্যাপ সৃষ্টি হবে, একটা শক্তির কি হবে বলতো? পার্থক্যের সৃষ্টি হবে। তো লিগেন্ডের প্রভাবে যে একটা ডিজেনারেট উপস্তরের অরবিটাল গুলার শক্তির তারতম্য ঘটে, এই থিওরিটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড থিওরি, এবং এই ইফেক্টটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট। ঠিক আছে, এটাকে কি বলা হয় বলতো? ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট বলা হয়। তাহলে যখন কোন একটা লিগ্যান্ড কোন একটা ডিজেনারেট অরবিটালকে, বিশেষ করে মানে ডিজেনারেট উপস্তরকে আর কি, ডি উপস্তরকে যখন কি করে? অ্যাটাক করে। অবশ্যই কেন অ্যাটাক করবে? বন্ধন গঠন করার জন্য অ্যাটাক করবে। তখন কি হয় বলতো?
দুইটা শক্তির লেয়ার সৃষ্টি হয়, কেমন, বা অরবিটালের শক্তির মধ্যে কি কি সৃষ্টি হয়, পার্থক্য সৃষ্টি হয়। ঠিক আছে, এই পার্থক্য সৃষ্টি হওয়ার ফলে এই ইলেকট্রন গুলা কি করবে, ইলেকট্রন গুলা অবশ্যই নিম্ন শক্তির অরবিটালে থাকার চেষ্টা করবে। তাহলে এই নিম্ন শক্তির অরবিটাল কোনগুলা বলো তো, এই তিনটা। তাহলে এই পাঁচটা ইলেকট্রন কি আর উপরের অরবিটাল গুলাতে থাকবে নাকি নিচের অরবিটাল গুলাতে চলে যাবে বলো তো? অবশ্যই নিচের অরবিটাল গুলাতে চলে যাবে। নিচের অরবিটাল গুলাতে পাঁচটা ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকবে, এই যে একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, পাঁচটা। তাহলে বলতো নিচের অরবিটাল গুলাতেই কি থাকবে, পাঁচটা ইলেকট্রন থাকবে এবং উপরের দুইটা অরবিটাল কি হয়ে যাবে বলতো, ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা কি দেখতেছি বলতো, ক্রিস্টাল ফিল্ড ইফেক্টের কারণে যখন লিগ্যান্ড ওই ডি ব্লক মৌলকে অ্যাটাক করে আর কি, ফাঁকা ডি অরবিটাল মানে ডি অরবিটালকে অ্যাটাক করে, তখন কি হয়ে যায়, একটা শক্তির গ্যাপ সৃষ্টি হয়। শক্তির গ্যাপ সৃষ্টি হওয়ার কারণে কি হয় বলতো, কিছু অরবিটালের শক্তি বেশি হয়ে যায় এবং কিছু অরবিটালের শক্তি কি হয়ে যায়, কম হয়ে যায়। অরবিটালের যে শক্তির তারতম্য থাকে একটা উপস্তরে, তো উপস্তরের এই অবস্থাটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। কি বলা হয় বলতো, নন ডিজেনারেট অবস্থা। তাহলে নন ডিজেনারেট অবস্থায় একটা উপস্তরে সবগুলো অরবিটালের শক্তি কি সমান থাকে বলতো, সমান কিন্তু থাকে না। নন ডিজেনারেট, আচ্ছা, জেনারেট। ভাইয়া উপরেরটা শক্তি বেশি না নিচেরটা? অবশ্যই উপরেরটা শক্তি বেশি, এই জন্যই তো উপরে লিখছি। এই শক্তি স্তরগুলোর নামও আছে। উপরের যে দুইটা অরবিটাল বেশি শক্তি হয় সেগুলাকে বলা হয় ইজি অরবিটাল, আর নিচের গুলাকে বলা হয় টি2জি অরবিটাল। ঠিক আছে, নামও দিয়ে দিছে তারা এগুলো। আচ্ছা, ভাইয়া হ্যাঁ বলো। আগে দেখছিলাম ওই যে সংকুচিত হয়ে গেলে ওইটারে ক্রিস্টাল ফিল্ড প্রভাবক বলে। না 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 না, ক্রিস্টাল শোনো, সংকুচিত বলতেছিলাম তো এটা ইয়ে করার জন্য। সংকুচিত বলতে আমি বলতেছিলাম ইলেকট্রন গুলা সংকুচিত হয়ে যায়, ঠিক আছে। এখন ইলেকট্রন গুলা সংকুচিত হয়ে যায় বলতে একীভূত হয়ে যায়। তো একীভূত হওয়ার রিজনটাই হচ্ছে এটা, যে আসলে তাদের মধ্যে শক্তির গ্যাপ সৃষ্টি হয়, এবং শক্তির গ্যাপ যদি সৃষ্টি হয় ইলেকট্রন গুলা নিম্ন শক্তির অরবিটালেই থাকবে, এবং নিম্ন শক্তির অরবিটালে একসাথে থাকবে, থাকার কারণে আমরা এটাকে কি নাম দিছিলাম, বলতেছিলাম সংকুচিত হচ্ছে। ঠিক আছে, তো আমি বলে দিছিলাম, কিন্তু আমি এটা পরে ব্যাখ্যা করব যে কেন সংকুচিত হয়। সংকুচিত হওয়ার রিজনটা হচ্ছে এটা। ঠিক আছে, এবং এটাই আসলে মেইন ক্রিস্টাল ইফেক্ট, মানে ক্রিস্টাল ফিল্ড থিওরি বা ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট। কেমন, মানে সংকুচিত হইতেছে বলতে বুঝাচ্ছিলাম কি বলতো, ইলেকট্রন গুলার পাঁচটার মধ্যে থাকতেছে না, ইলেকট্রন গুলা কি হয়ে যাচ্ছে, একীভূত হয়ে যাচ্ছে, একসাথে থাকার ট্রাই করতেছে। এবং একসাথে কেন থাকতেছে বলতো, এই ক্রিস্টাল ফিল্ড ইফেক্টের কারণে। ঠিক আছে, যে আসলে শক্তির লেয়ার সৃষ্টি হয়। তো এখন দেখতেছি, থ্রিডি অরবিটাল বলো বলো। ভাই, থ্রিডি অরবিটালে ইলেকট্রন ছিল 6টা ভাই, নিচে 5টা। ভাই থ্রিডি অরবিটালে আচ্ছা ইলেকট্রন 6টা না? আচ্ছা আচ্ছা, তাইলে এই যে ছয়টা ছয়টা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আমি ছয়টা শুরু থেকেই লিখছিলাম, তোমরা হয়তো ভুলে পাঁচটা লিখছো। তোমাদের চোখের সমস্যা, আমার কোনো সমস্যা নেই। ভাইয়া আরেকবার একটু বুঝাই দিতেন। আচ্ছা শোনো, তো স্বাভাবিক অবস্থায় এই ডি অরবিটাল যেটা, সেটা কি থাকে, ডিজেনারেট অবস্থায় থাকে। ডিজেনারেট অবস্থায় থাকার অর্থ মানে কি বলতো, ওই অরবিটাল যে আছে, ডি উপস্তরে যে অরবিটাল গুলো আছে প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান হবে। যখন লিগেন্ড অ্যাটাক করে তখন বিজ্ঞানীর একটা থিওরি দিয়ে দিছে, যখনই লিগেন্ড অ্যাটাক করবে তখন আসলে কি হবে বলতো, এই অরবিটাল গুলার শক্তি আর সমান থাকবে না, তাদের মধ্যে শক্তির তারতম্য ঘটবে। ঠিক আছে, এবং এই শক্তির তারতম্য ঘটার কারণে দুইটা আসলে অরবিটালের লেয়ার সৃষ্টি হবে, যাদের মধ্যে কি থাকবে, একটা শক্তির পার্থক্য থাকবে। এখন ইলেকট্রন গুলা তো কম শক্তির অরবিটালেই থাকতে পছন্দ করে, তো এই জন্য ইলেকট্রন গুলা কি থাকবে, কম শক্তির অরবিটালেই থাকার ট্রাই করবে। তো এই যে শক্তির তারতম্য ঘটলো, এই অবস্থাটাকে আমরা কি নাম দিছি, নন ডিজেনারেট অবস্থা নাম দিছি। ঠিক আছে, তাহলে নন ডিজেনারেট অবস্থা কি, যখন কোনো একটা উপস্তরে সবগুলো অরবিটালের শক্তি সমান থাকে না, তখন আমরা ওই অবস্থাকে কি বলি বলতো, ওই অবস্থাকে বলি নন ডিজেনারেট অবস্থা। ঠিক আছে, তাহলে এই ডি ব্লক মানে অবস্থান্তর যে মৌলগুলো আছে এগুলাতে কি উৎপন্ন হয়, নন ডিজেনারেট অবস্থার উৎপত্তি ঘটে। নন ডিজেনারেট অবস্থার কি ঘটে, উৎপত্তি ঘটে। এবং নন ডিজেনারেট অবস্থার উৎপত্তি ঘটার কারণে দেখো ভাইয়া, এই একই উপস্তরের অরবিটাল গুলোর মধ্যে কি তৈরি হয়, শক্তির পার্থক্য তৈরি হয়। এবং আমরা জানি কোন একটা উপস্তরের অরবিটাল গুলোর শক্তি সমান হওয়া স্বাভাবিক, তাই না? এই পাঁচটা যে অরবিটাল আছে, এই পাঁচটা অরবিটালের শক্তি সমান হওয়া অস্বাভাবিক, এবং এই পাঁচটা তারপরেও যে শক্তির যে তারতম্য ঘটলো, এই জিনিসটা কি অস্বাভাবিক না? যেহেতু এটা একটা অস্বাভাবিক ঘটনা, কোনো পরমাণুই চাইবে না যে তার অরবিটাল গুলাতে নন ডিজেনারেট অবস্থা সৃষ্টি হোক, তার মানে একই উপস্তরের অরবিটাল গুলার শক্তি আলাদা হয়ে যাক। এজন্য সে কি চাইবে বলতো, সে চাইবে এই নন ডিজেনারেট অবস্থা থেকে ডিজেনারেট অবস্থায় ফিরে যাইতে। তার মানে এই যে পাঁচটা অরবিটালের শক্তি যে আলাদা হয়ে গেছে, সে চাইবে কি বলতো, এই পাঁচটা অরবিটালের শক্তি সমান হয়ে যাক।
এখন সমান হয়ে যাওয়ার জন্য কি করবে বলতো? মনে করো এই আয়রনের যে যৌগটা সেটাকে তুমি কি নিলা, একটা পাত্রে নিলা, স্বচ্ছ কি নিলা, স্বচ্ছ একটা পাত্রে নিলা, ঠিক আছে? এবং বলতো এখানে কি আছে, এখানে এই নন ডিজেনারেট অবস্থা আছে নিঃসন্দেহে। তার মানে কি বলতো, এখানে যে ডি অরবিটাল গুলো আছে তাদের মধ্যে কি আছে, একটা শক্তির তারতম্য আছে, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির তারতম্য আছে। যদি মনে করো এই যে Fe2+ যুক্ত যে যৌগটা সেটা তুমি একটা স্বচ্ছ পাত্রে নিলা, পাত্রে নিয়ে তুমি লাইট মারলা, এখানে কি নিলা, একটা আলো মারলা, ঠিক আছে, একটা আলো মারলা, মনে করো সাদা আলোই মারলা। এখন সাদা আলো কয়টা রঙের মিশ্রণ বলো তো? 7টা রঙের। 7টি রঙের কিন্তু মিশ্রণ। সাদা আলো কিন্তু 7টি রঙের মিশ্রণ। তো আমরা ধরে নিলাম যে এখানে আসলে 2টা রঙের মিশ্রণ তুমি মারছো, ঠিক আছে, এমন একটা আলো মারছো যেটা আসলে 2টা রঙের মিশ্রণ। মনে করো লাল আর হচ্ছে হলুদ রঙের মিশ্রণ তুমি মারছো, ঠিক আছে। লাল আর হলুদের মিশ্রণ কি হয় আমি জানি না, মনে করো তুমি কি মারছো, লাল আর হলুদ রঙের মিশ্রণ তুমি মারছো। এখন বলো তো, লাল আর হলুদ রং প্রত্যেকটা রঙের জন্য কি থাকবে, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে না আলোর? এই থাকবে না? জি ভাইয়া। এবং প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য একটা শক্তি থাকবে না? এই থাকবে না? জি ভাইয়া। হ্যাঁ। মনে করো যে আয়রন যেটা সেটা যদি তার অরবিটাল গুলার এই যে শক্তির বৈষম্য বা শক্তির তারতম্য দূর করতে চায়, দেখো শক্তির তারতম্য দূর করতে চায়, তাহলে তার তার কি করা লাগবে, ডেল্টা ই পরিমাণ আলোক শক্তি শোষণ করা লাগবে না, বা শক্তি শোষণ করা লাগবে না? যদি নিচের অরবিটাল গুলা ডেল্টা ই পরিমাণ শক্তি শোষণ করে তাহলে সেগুলা কি উপরের অরবিটাল গুলা সমান শক্তি সম্পন্ন হয়ে যাবে না? এই জিনিসটা বুঝতে পারো কি? দেখো তো, এই শোনো, নিচের অরবিটাল গুলা যদি এই যে ডেল্টা ই পরিমাণ শক্তির তারতম্য ঘটছে, এই ডেল্টা ই পরিমাণ শক্তি শোষণ করে, তাহলে এই 5টা অরবিটালের শক্তি আবার সমান হয়ে যাবে না, বা সে কি ডিজেনারেট অবস্থা প্রাপ্ত হবে না? একটু বোঝার ট্রাই করো জি তো, ভাইয়া। হবে তো? মনে করো এই শক্তি যে লাগবে, এই শক্তিটা লাগার জন্য যে তরঙ্গ দৈর্ঘ্যটা লাগবে, ওই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে লাল আলোর সাথে সঙ্গতিপূর্ণ, ঠিক আছে, লাল আলোর সাথে কি সঙ্গতিপূর্ণ। তার মানে তুমি যদি এখান থেকে লাল আলোটা শোষণ করে ফেলো, তুমি যদি কি করো, লাল আলোটা শোষণ করে ফেলো, তাহলে কি হয়ে যাবে, এই শক্তিগুলা মানে এই ডেল্টা ই এর মানে লাল আলোটা যদি শোষণ করে ফেলো, লাল আলোর মধ্যে আসলে যে শক্তিটা থাকবে সেটা ডেল্টা ই এর সমান। তার মানে কি হয়ে যাবে বলতো, এই 5টা অরবিটালের শক্তি কিন্তু আবার সমান হয়ে যাবে। তাহলে যদি লাল আলো শোষণ করে ফেললে এই 5টা অরবিটালের শক্তি সমান হয়ে যায় বা ওই ডিজেনারেট অবস্থা প্রাপ্ত হয়, তাহলে আয়রন অবশ্যই কি করবে, এই লাল এবং হলুদ আলোর মধ্যে লাল আলোটা শোষণ করে ফেলবে না? এই লাল আলোটা শোষণ করে ফেলবে না? জি ভাইয়া। লাল আলোটা শোষণ করে ফেলবে। তাহলে বলো তো, তুমি লাল আর হলুদের মিশ্রণ পাঠাইছিলা, লাল আর হলুদের কোন একটা সংকর কালার তুমি পাঠাইছো, তার মধ্যে লাল আলোটা কি আয়রন শোষণ করে ফেলছে, তাহলে বলো তো বিকিরিত হবে কোন আলোটা? হলুদ আলোটা বিকিরিত হবে না? জি ভাইয়া। হ্যাঁ। কেন হলুদ আলোটা বিকিরিত হবে বলতো? কারণ লাল আলোটা শোষণ করে ফেলছে। এবং লাল আলোটা কেন শোষণ করে ফেলছে, দেখো ভাইয়া, অরবিটাল গুলোর মধ্যে শক্তির তারতম্য আছে, যেই তারতম্যটা দূরীভূত করার জন্য আমাদের লাল আলোর শক্তি সমান শক্তি লাগবে, ঠিক আছে। যেহেতু এই শক্তিটা তুমি এই আলোর মিশ্রণের মধ্যে পাচ্ছ, তাহলে তার মধ্যে কি বলতো, লাল আলোটা সে শোষণ করে নিচ্ছে এবং হলুদ আলোটা কি করছে, বিকিরণ করছে। এবং এই হলুদ আলোটা যেহেতু বিকিরিত করছে, বলতো আমরা যখন কোন একটা বস্তুর কালার দেখি, কালারটা কখন দেখি, যখন তার থেকে ওই কালারের লাইট আমাদের চোখে প্রতিফলিত হয়ে আসে, তখনই আমরা দেখি না? এই জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে বলো তো, এই আয়রন থেকে কোন কালার প্রতিফলিত হয়ে আমাদের দিকে আসতেছে, হলুদ, তাই না? তাহলে এই যৌগটার কালার আমরা কোন কালার দেখব? হলুদ দেখব। ভাইয়া সবসময় কি লাল কালার আলোটাই শোষিত হয়? এটা আমি একটা উদাহরণ মানে দিচ্ছি। এই মিশ্রণের ক্ষেত্রে না না হলুদ না না আর না না লালের না মধ্যে? না 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 না, এটা আমি একটা উদাহরণ দিছি, ঠিক আছে, এটা আমি একটা উদাহরণ দিছি, জাস্ট উদাহরণ দিছি। এখানে আসলে তুমি লাল আর হলুদ কালারের মিশ্রণ যুক্ত কোন আলো পাবা? সাধারণত আলো হয় 7টা রঙের মিশ্রণ, ঠিক আছে, আলো হয় কি 7টি রঙের মিশ্রণ। 7টি রঙের মধ্যে সেই আলোটাই শোষিত হবে যেই আলোটা কি বলতো এই শক্তির তারতম্যটাকে দূরীভূত করতে পারবে, ঠিক আছে। 7টির মধ্যে কি বলতো, মনে করো যে কোনো একটা কালার এই শক্তির তারতম্যটাকে দূরীভূত করতে পারে, ঠিক আছে। ওই কালারটা কি হয়ে যাবে, এখানে শোষিত হয়ে যাবে। কি হয়ে যাবে বলতো, শোষিত হয়ে যাবে। তাহলে বিকৃত হবে কি বলতো, বাকি 6টা কালারের মিশ্রণ।
এবং জি তাহলে ভাইয়া। আমরা কি দেখবো, বাকি 6টা কালারের মিশ্রণ যুক্ত যে আলোটা সেটা আমরা দেখবো, অন্য একটা কালার। 7টা কালারের মিশ্রণের মাধ্যমে সাদা হয় আমরা জানি, বাট 6টা কালারের মিশ্রণে অন্য যে কোনো কালার হইতে পারে, ওই কালারটা আমরা দেখবো, ঠিক আছে? আমরা এক্স্যাক্টলি জানি না যে কোন আলোটা শোষিত হবে ভাইয়া, সেই আলোটাই শোষিত হবে যে আসলে কি শক্তির তারতম্যটা দূরীভূত করতে পারবে। এবার কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, তো দুইটা শোষিত হইতে পারে না? হইতে পারে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 4টাও হইতে পারে, ঠিক আছে? একাধিক কালার শোষিত হইতে পারে, সমস্যা নেই। মনে করো তার শক্তির তারতম্যটা দূরীভূত করার জন্য একাধিক কালার লাগলো। আবার এমনও ঘটতে পারে, মনে করো তোমার যে যৌগটা আছে ওইখানে কিছু কিছু শক্তির মানে অরবিটাল তো আর একটা নেই, মানে পরমাণু তো আর একটা নেই, পরমাণু তো অসংখ্য আছে। তো এমনও হইতে পারে যে একটা পরমাণুতে শক্তি এই পরিমাণ হয়েছে, আর একটা পরমাণুতে শক্তি এই পরিমাণ হয়েছে। তো তখন আসলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো কিন্তু শোষিত হইতে পারে। তো আলটিমেটলি যেগুলা শোষিত হবে সেগুলা বাদ দিয়ে বাকিগুলা কালারের মিশ্রণ হচ্ছে আমরা দেখতে পাবো, কেমন? তো নিঃসন্দেহে যদি সাদা আলো পড়ে, সাদা আলো তো আমরা দেখবো না, কারণ অ্যাটলিস্ট একটা কালার তো শোষিত হয়ে যাবে। তাহলে বাকি 6টা কালারের মিশ্রণ তো নিশ্চয়ই সাদা হবে না, অন্য কোনো কালার হবে, তাই না? এই জিনিসটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। ভাইয়া একটা কোশ্চেন, হ্যাঁ বলো। ভাইয়া রঙিন যৌগ আর জটিল যৌগের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কারণ দুইটার মধ্যে একটু লিগ্যান্ড আছে, দুইটার মধ্যে লিগ্যান্ড কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, জটিল যৌগগুলো সাধারণত রঙিন রঙিন হয়, কেমন? অধিকাংশ ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই, সব ক্ষেত্রে না, বাট অধিকাংশ ক্ষেত্রেই জটিল যৌগগুলা বিভিন্ন রং প্রদর্শন করে, যদি ওগুলা দিয়ে দ্রবণ বানাও আর কি। তো আহ, তাহলে কোন একটা অবস্থান্তরমূলক কেন কেন রঙিন যৌগ গঠন করে সেটা কি বুঝতে পারছো? একটাই কারণ, সেটা কি বলতো, অবস্থান্তরমূলের যে ডি উপস্তর আছে সেখানে নন ডিজেনারেট অবস্থা সৃষ্টি হয়, এবং এই নন ডিজেনারেট অবস্থা যেটা, সেটা দূরীভূত করার জন্যই আসলে কি হয় বলতো, আমাদের আলোক শক্তি সে শোষণ করে, ঠিক আছে? এখন কিছু কালার যদি সে শোষণ করে, বাকি কালার তো আমরা দেখতেই পাবো, ঠিক আছে? বাকি কালার কিন্তু আমরা দেখতে পাবো। তো এজন্য কি বলতো, এজন্য অবস্থান্তর মৌলসমূহ যারা আছে তারা কি করে বলতো, তারা রঙিন যৌগ গঠন করে। আচ্ছা, তাহলে আজকের আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে জটিল যৌগের নামকরণ। আমরা অবস্থান্তর মৌলের ধর্মাবলী থেকে বের হয়ে আসছি, তো এবার আমরা শিখবো জটিল যৌগের নামকরণ। এটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক। এই তোমরা কি টায়ার্ড হয়ে গেছো? যে জিনিসটা শিখবে সেটা হচ্ছে জটিল যৌগের নামকরণ। এবং দেখো তো, জটিল যৌগ যে আমরা নাম দিচ্ছি এটার কেন, কারণটা কি? কারণ জটিল যৌগে একটা জটিল আয়ন থাকে, তাই না? একটা জটিল আয়ন থাকে, যেমন আমরা যদি একটা জটিল যৌগ লিখি, পটাশিয়াম ফেরোসায়ানাইড। কিরে ভাই, ও এভাবে উল্টা ধরছি। ভাইয়া আপনার একটু আগের কথাটা রেকর্ড করা দরকার ছিল, তাইলেই বুঝতে ভাবি। না না না, এগুলো তো আমি রেকর্ড করবো না, তোমাদের তো রেকর্ড করার অপশন নাই। তোমরা কি স্ক্রিন রেকর্ড করতে পারো নাকি? পারো না, জি ভাইয়া। পারো না, এগুলা ভালো না। আচ্ছা, তো মনে করো একটা জটিল যৌগ আমরা লিখলাম K4FeCN6। তো এই যৌগটাতে জটিল আয়ন কি বলতো? জটিল আয়ন হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, তাই না? এবং এই জটিল আয়নটা কি বলতো, একটা ঋণাত্মক জটিল আয়ন না? যদি আমরা এতটুকু নিই, এটা টোটাল চার্জ কত? এটা টোটাল চার্জ কিন্তু -4, তাই না? তো এই জটিল আয়নটা কি মূলত অ্যানায়ন না? এটাকে আমরা কি বলতে পারি? জটিল অ্যানায়ন। আবার এরকম জটিল আয়ন কি হইতে পারে? ক্যাটায়ন হইতে পারে। যেমন এই যে আমরা যদি এরকম আরেকটা জটিল যৌগ লিখি, ঠিক আছে? তো এখানে কি বলতো, এই যে আমরা এই যে নতুন যে জটিল যৌগটা লিখলাম, এখানে জটিল আয়ন কোনটা? জটিল আয়ন হচ্ছে এটা, তাই না? থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে। তো এটা আবার কি বলতো, এটা কিন্তু আবার আমাদের ক্যাটায়ন, এটা চার্জ কত? +2। তার মানে আমাদের জটিল যৌগে যে আয়নটা থাকে সেটা কি বলতো, সেটা ক্যাটায়ন হইতে পারে, আবার কি হইতে পারে? অ্যানায়নও হইতে পারে। তো জটিল যৌগের আয়নটা ক্যাটায়ন হইলে তার নামকরণ হবে একরকম, আর অ্যানায়ন হলে কি তার নামকরণ হবে আরেক রকম। ডিফারেন্স খুব বেশি না, প্রায় সমান, তারপরেও হালকা ডিফারেন্স আছে। এই জন্য আমরা কি করব, আলাদা আলাদা শিখবো। তাহলে লিখে ফেলো জটিল আয়ন ক্যাটায়ন হলে, তাহলে হেডিং দিয়ে ফেলো জটিল আয়ন যখন ক্যাটায়ন। এগুলো আমি মুছে ফেললাম। তাহলে হেডিং দিয়ে ফেলো জটিল আয়ন যখন ক্যাটায়ন, জটিল আয়ন যখন ক্যাটায়ন, আয়ন যখন ক্যাটায়ন। তো এগুলোর নামকরণ এত কঠিন কিছু না, আমরা এক লাইনেই শিখে ফেলবো নামকরণ কিভাবে করতে হয়। তো
প্রথমেই কিছু বুঝবা না, উদাহরণ দিয়ে বুঝাইলে তারপরে বুঝবা। তো জটিল আয়নটা যখন ক্যাটায়ন হবে, কোন একটা জটিল যৌগের জটিল আয়ন যেটা, সেটা যখন ক্যাটায়নের ভূমিকা পালন করবে, তখন ওই জটিল যৌগটার নামকরণ হবে এরকম। ঠিক আছে, লিখে ফেলো যে নামকরণটা হবে সংখ্যা সহ লিগেন্ডের নাম, সংখ্যা সহ লিগেন্ডের নাম, সংখ্যা সহ লিগেন্ড। এটা আমাদের শুরুতে লিখে ফেলতে হবে। এখন সংখ্যাটা যে লিখবো, সংখ্যাটা লিখবো আমরা গ্রিকে। যেমন একটা থাকলে মনো, দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে কি ট্রাই, চারটা থাকলে টেট্রা, পাঁচটা থাকলে পেন্টা, ছয়টা থাকলে হেক্সা। এই ধরনের নাম হবে সংখ্যার, কেমন? আর লিগেন্ড ওইটা পরে আসতেছি। আচ্ছা বলো তো লিগেন্ড কি জিনিস? এই বলো তো লিগেন্ড কি জিনিস? 4 ইলেকট্রন দান। আচ্ছা, মানে জটিল ইলেকট্রন আয়নে, দাতা। হ্যাঁ জটিল আয়নে যে আসলে কি কেন্দ্রীয় মূলকে ইলেকট্রন দেয়। ঠিক আছে, জটিল আয়নে যে কেন্দ্রীয় মূলকে ইলেকট্রন দেয়। তো আমরা এরপরে লিখবো কেন্দ্রীয় মূলের নাম। এরপরে কি লিখবো? কেন্দ্রীয় মূলের নাম, ব্র্যাকেটে জারণ সংখ্যাটা লিখে দেবো, রোমান সংখ্যায় জারণ সংখ্যাটা লিখে দিব। কোন সংখ্যায়? রোমান সংখ্যায়। ঠিক আছে, সবই একটা উদাহরণ দিলে তোমাদের আরো ক্লিয়ার হবে। এবং সবার শেষে দেখো জটিল আয়নটা কি হবে? ক্যাটায়নের ভূমিকা পালন করবে। এখন জটিল যৌগটাই কি থাকবে? এক্সট্রা একটা আয়ন থাকবে না? মনে করো জটিল আয়ন যখন ক্যাটায়ন, এরকম কি আছে? এরকম জটিল আয়ন কি আছে? টেট্রামিন কপার। এটা কি বলতো? এটা একটা জটিল আয়ন যেটা কি মূলত একটা ক্যাটায়ন। এখন জটিল যৌগ গঠন করার জন্য এটার সাথে কি থাকবে? একটা অ্যানায়ন থাকা লাগবে না? যেমন এই ক্ষেত্রে কি আছে? সালফেট আছে, এরকম একটা অ্যানায়ন তো থাকা লাগবে। তো সবার শেষে আমরা লিখবো ওই অ্যানায়নটার নাম। সবার শেষে কি লিখবো? ওই অ্যানায়ন, এটার নাম। তো এই তিনটা শর্ত যদি আমরা ফিল আপ করতে পারি, তাহলেই কি হয়ে যাবে? তাহলেই আমাদের জটিল যৌগের নামকরণটা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? সংখ্যা সহ লিগেন্ডের নাম। ঠিক আছে, সংখ্যা সহ লিগেন্ডের নাম, তারপরে আমরা কেন্দ্রীয় মৌলের নাম লিখবো, তারপরে কেন্দ্রীয় মৌলের চার্জ যত থাকবে ওই চার্জটা আমরা কি রোমান অক্ষরে বা রোমান সংখ্যা লিখে দিব, এবং সবার শেষে আমরা অ্যানায়নের নামটা লিখবো। এখন তোমাদের এক্সট্রা ভাবে যে জিনিসটা নাম জানা লাগবে সেটা হচ্ছে লিগেন্ডের নাম কি হয়। তো লিগেন্ডের নামের জন্য তোমাদের কি লাগবে? তোমাদের একটা চার্ট আছে বইয়ে, তো একটা চার্ট না, অনেকগুলো চার্ট আছে। তো ওইখানে আসলে অসংখ্য জিনিসপত্রের নাম দেওয়া আছে, লিগেন্ডের বিভিন্ন ধরনের লিগেন্ডের নাম দেওয়া আছে। তার মধ্যে বাছাইকৃত কয়েকটার নাম আমি লিখে দিব, যেটা হচ্ছে কি আমাদের সবসময় লাগবে, মূলত এগুলোর বাইরে খুব বেশি লাগে না। তাহলে প্রথমে একটা লিগেন্ড হইতে পারে অ্যামিন, অ্যামোনিয়া। হ্যাঁ বলো। জারণ সংখ্যা আর চার্জ সংখ্যা তো একই না? হ্যাঁ, জারণ সংখ্যা চার্জ সংখ্যা একই। ঠিক আছে, একই। মানে চার্জটাই আসলে জারণ সংখ্যা, কেমন? মনে করো সোডিয়ামের উপরে +1 আছে, ঠিক আছে, এটাই তার জারণ সংখ্যা +1। আচ্ছা, তো অ্যামোনিয়া কি বলতো? অ্যামোনিয়া কি একটা লিগ্যান্ড, যখন সে লিগ্যান্ড হিসেবে ভূমিকা পালন করবে তখন তার নাম হয়ে যাবে অ্যামিন। কি হয়ে যাবে বলতো? অ্যামিন। এটা তোমরা একটু লিখে ফেলো, এটা লাগবে। এটার ইংলিশ বানান হবে এই অ্যামিন। ইংলিশ বানানটা একটু মনে রাখো, এটা লাগবে। এটা ফার্স্ট ইয়ার। হ্যাঁ ফার্স্ট ইয়ার তো অনলাইনে না, হ্যাঁ মেসেঞ্জারে কে আমার দেখা যাবে না। রবিন ভাইয়া হাই। বিম আছে। এই মাহমুদ আমিন, তুমি অনলাইনে কি করো? মাইক দিব ধীরা। কি ভাইয়া, আমি তো অনলাইন না থাকলে ক্লাস করব কিভাবে? তুমি নাকি মেসেজ দিতেছো গ্রুপে? মেসেঞ্জারে আছে। না ভাইয়া, আমি দেখি তো। আচ্ছা ঠিক আছে, ক্লাস করো ঠিকভাবে। তো পানি কি বলতো? H2O যেটা, সেটাও কি? সেটাও লিগেন্ড হিসেবে কাজ করতে পারে। যখন সে লিগেন্ড হিসেবে কাজ করবে তখন তার লিগেন্ড হিসেবে নামটা হবে অ্যাকুয়া। কি হবে বলতো? অ্যাকুয়া। এটার ইংলিশ বানানগুলো একটু মনে রাখা লাগবে, এগুলো দরকার আছে। কি হবে বলতো? অ্যাকুয়া। তো এছাড়া আরো লিগেন্ড হইতে পারে, যেমন CO, কার্বন মনোক্সাইড, এটাও কি লিগেন্ড হিসেবে কাজ করতে পারে। যখন সে লিগেন্ড হিসেবে কাজ করবে তখন তার ইউপেক নাম হবে কার্বনিল। ঠিক আছে, কি হবে বলতো? কার্বনিল। এবং তার ইংলিশ বানানটা হবে এরকম, কার্বনিল, এরকম। ঠিক আছে, তারপরে আছে NO, নাইট্রিক অক্সাইড, NO। তো এটা যখন লিগেন্ড হিসেবে কাজ করবে তখন এটার নাম হবে নাইট্রোসো। কি হবে বলতো? নাইট্রোসো। এটার ইংলিশ না বাংলা না লিখে ডিরেক্টলি লিখে দিই নাইট্রোসো। বাংলা লিখলে হবে এরকম, নাইট্রোসো। তো আরো লিগেন্ড থাকতে পারে, মনে করো আরো একটা লিগেন্ড যেটা, এটা হচ্ছে CN-। আমরা দেখছি এটাও কি লিগেন্ড হিসেবে থাকতে পারে। যখন এটা লিগেন্ড হিসেবে থাকে তখন এটার নাম হয় সায়ানো। ঠিক আছে, ইংলিশ বানানটা এরকম, সায়ানো, বাংলায় হচ্ছে সায়ানো। তারপরে আরো লিগেন্ড থাকতে পারে Cl, তারপরে Cl-, এটা হচ্ছে ক্লোরো। তো হ্যালোজেন যেগুলা থাকবে এগুলা কি বলতো? ক্লোরো, ফ্লোরো, আয়োডো, এরকম। তো এগুলার এক্সট্রা ভাবে মনে রাখার কিছু নাই। ক্লোরিন থাকলে হবে ক্লোরো। একজনের মেসেজ দিতে দেখি, ভাই আপনার সাথে সাথে কি পচায়? তোমারে পচায়?
আগে শুধু আমি পচাইতাম, এখন কি রবিনা পচায়? জি ভাইয়া। হুম 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 পচাবেই তো, তুমি পচানোর মতো যে। ভাইয়া নাইট্রোসান না নাইট্রোসো? নাইট্রোসো, নাইট্রোসো, ঠিক আছে, নাইট্রোসো। ও কার, ও। আচ্ছা, যখন সালফেট থাকবে লিগেন্ড হিসেবে তখন এটাকে আমরা বলবো সালফেটো। কি বলবো বলতো? সালফেটো। এটা লাগবে না অত বেশি। তারপরে আরো থাকতে পারে হাইড্রোক্সিল, এটাও থাকতে পারে লিগেন্ড হিসেবে। তো এটারে আমরা কি বলবো বলতো? এটাকে বলবো আমরা হাইড্রোক্সো, হাইড্রোক্সো। ঠিক আছে, তো এই 8টা লিগেন্ডের নাম আমি লিখে দিলাম। আরো অনেক ধরনের লিগেন্ড থাকতে পারে, এতগুলো মনে রাখা আসলেই কষ্টকর। তোমরা এই 8টা মনে রাখো, তাইলে তোমাদের যে কমন নামকরণগুলো আছে ওগুলা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো হচ্ছে লিগেন্ডের নাম। তো এবার আমরা ওই ক্যাটায়ন যুক্ত কোন একটা জটিল যৌগ দিয়ে আসলেই দেখবো যে নামকরণটা কিভাবে হচ্ছে, কেমন? তো প্রথমে আমরা সংখ্যা সহ লিগেন্ড লিখবো, তারপরে কেন্দ্রীয় মৌল, জারণ সংখ্যা প্লাস কি, সবার শেষে অ্যানায়ন। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখছি ওইটার নামকরণই দেখি। ভাইয়া ওইটা একটু আরেকবার একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইড্রোক্সিল আয়নেরটা দেখি নাই। হাইড্রোক্সো, হাইড্রোক্সো। ভাই এমিন এটা কি লিখছেন? অ্যামিন, 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 ঠিক আছে, ডাবল এম আই এন ই, এ ডাবল এম আই এন ই, কেমন? অ্যামিন। লিখেছেন, লিখেছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত যে উদাহরণটা আমরা দেখছি, চলেন ওই উদাহরণটার নাম করে নিয়ে আমরা দেখে ফেলি। তাহলে যে উদাহরণটা দেখছি সেটা কি বলতো? এরকম কপার, তার পাশে কি আছে, 4টা অ্যামোনিয়া আছে। এটা কি, এটা হচ্ছে জটিল আয়ন। তারপরে কি বলতো? সালফেট আছে। তো এই যৌগটার আমরা নামকরণ করব। তো এটা অবশ্যই একটা জটিল যৌগ, যেখানে জটিল আয়নটা কি বলতো? জটিল আয়নটা ক্যাটায়ন নিঃসন্দেহে, তাই না? তাহলে এটার নামকরণ কি হবে? সংখ্যা সহ লিগ্যান্ড। সংখ্যা সহ কি লিগ্যান্ড বলতো? এখানে লিগ্যান্ড কে, লিগ্যান্ড হচ্ছে অ্যামিন, তাই না? লিগ্যান্ড কে বলতো? অ্যামিন। যখন অ্যামোনিয়া লিগ্যান্ড হবে, লিগ্যান্ডের নাম কি হবে? অ্যামিন। এখন সংখ্যা সহ বলছে, অ্যামিন আছে কয়টা? 4টা। অ্যামিন আছে কয়টা বলতো? 4টা। তাহলে আমরা বলছি এক হইলে কি হবে? এক হইলে হবে মনো। মনো আসলে লেখা লাগবে না, কোথাও তোমার মনো লেখা লাগবে না। 2 হইলে লেখা লাগবে ডাই। 3 হলে কত? ট্রাই। 4 হলে কি বলতো? টেট্রা। এগুলো তোমরা ইয়েতে দেখছো, 9, 10 এর 11 নাম্বার চ্যাপ্টারে দেখছো, তাই না? এই নামগুলা ট্রাই, টেট্রা। তারপরে 5 হলে কি বলতো? পেন্টা। 6 হলে কি হবে? হেক্সা। 7 হলে কি হবে বলতো? হেপ্টা। তারপরে 8 হলে কি হবে বলতো? অক্টা। অক্টা। 9 হইলে মানে দেখেন ননা। 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 10 হইলে ডেকা। 11 হইলে উনডেকা। 12 হইলে ডোডেকা। তারপরে 13 হইলে ট্রাইডেকা, টেট্রাডেকা, পেন্টাডেকা। এভাবে আর কি বাড়তে থাকে। এগুলো তো অন্য ভাষা। এগুলা হচ্ছে কোন ভাষা জানো? এগুলা ইয়ে ভাষার, গ্রিক ভাষার বা ল্যাটিন ভাষার মনে হয় সংখ্যা, সংখ্যা এগুলা, ঠিক আছে? গ্রিক বা ল্যাটিন, ল্যাটিন ভাষার সংখ্যা এগুলা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে বলো তো এখানে কয়টা আছে? 4টা। তাহলে কি হবে এখানে? সামনে কি হবে? টেট্রা। সামনে কি হবে? টেট্রা। তাহলে টেট্রামেন, তার মানে সংখ্যা সহ লিগেন্ডের নাম আমরা লিখে ফেলছি না? লিখে ফেলছি। এবার আমাদের কি কার নাম লেখা লাগবে? কেন্দ্রীয় মৌল। বলো তো এখানে কেন্দ্রীয় মৌল কে? কপার। কপার কেন্দ্রীয় মৌল। কারণ যে হচ্ছে কি করে, যে হচ্ছে সন্নিবেশ বন্ধনে ইলেকট্রন গ্রহণ করে, মানে মূলত অবস্থান্তর মৌল যেটা, সেটাই কি হয়? সেটাই কেন্দ্রীয় মৌল হয়। তাহলে কেন্দ্রীয় মৌল হচ্ছে কপার। তাহলে কপার লিখে দিবা। তাহলে কপার লিখে দিবা, ঠিক আছে। ব্র্যাকেটে কি লিখতে হবে? তার জার্মান মান লিখতে হবে। কোন অক্ষরে? রোমান অক্ষরে, মানে রোমান সংখ্যায়। এই যে 1 হইলে 1, 2 হইলে 2, 3 হইলে 3, 4 হইলে কি 4, 5 হইলে কি বলতো? 5। এগুলাতে কি লিখতে হবে? তার জারণ সংখ্যা লিখতে হবে। এবং জারণ সংখ্যা পজিটিভ নেগেটিভ আসলে ম্যাটার করে না, কারণ সব ক্ষেত্রে আসলে পজিটিভ হয়। তাহলে বলো তো এখানে কপারের জারণ সংখ্যা কত? এই টেট্রামিন কপার সালফেটে কপারের জারণ সংখ্যা কত? কিভাবে বের করি আমরা? +2। হ্যাঁ, +2 তো বুঝলাম, কিভাবে বের করি বলো তো? আচ্ছা, আমরা ধরে নিব কপারের জারণ সংখ্যা হচ্ছে x, ঠিক আছে? x। তাহলে যদি x হয়, এটা কি একটা নিষ্ক্রিয় যৌগ, তাহলে টোটাল জারণ মান কত হবে? 0 হবে। তাহলে কপারের হচ্ছে x। অ্যামোনিয়ার জারণ মান কত বলো তো ভাইয়া? অ্যামোনিয়াও নিষ্ক্রিয়, তাহলে এটার জারণ মান কত হবে? 0 ইনটু কত বলো তো? 4। সালফেটের জারণ মান কত বলো তো? -2 ইকুয়াল টু কত হবে? টোটাল যৌগ যেহেতু নিরপেক্ষ, জারণ মান হবে 0। তাহলে টোটাল কত হলো? x ইকুয়াল টু 2 হইলো। 2 মানে কত? +2। তাহলে এই কপারের জারণ মান কত হবে বলো তো? +2 হবে। এটা তোমরা 9, 10 এ শিখছো না, এই x ধরে কিভাবে বের করতে হয়?
জি ভাইয়া। আচ্ছা করতে হয়, তো এটা শিখছো, সমস্যা নেই। এটা ওই যে অ্যামোনিয়া, এটা হইলো কেমনে? জিরো হইলো কেন? অ্যামোনিয়া একটা নিরপেক্ষ যৌগ, এটাতে কোনো চার্জ নেই, এই জন্য এটা জিরো। ঠিক আছে, জি ভাইয়া। নিরপেক্ষ না, এটা জিরো। আচ্ছা, তাহলে বলো তো কপারের জারণ মান হচ্ছে +2, তাহলে এখানে আমরা কি লিখবো? 2 লিখবো। এখানে আমরা কি লিখবো? 2 লিখবো। সবার শেষে কি, তাহলে কেন্দ্রীয় মৌল জারণ সংখ্যা আমাদের লেখা শেষ, সবার শেষে আমরা লিখবো অ্যানায়নের নাম। তাহলে বলো তো অ্যানায়ন কে? সালফেট। তাহলে আমরা এখানে কি লিখে দিব? সালফেট লিখে দিব। এটাই কি হবে? এটাই হবে আমাদের এই যৌগটার নাম। এই যৌগটার ইউপেক পদ্ধতিতে নাম কি হবে? টেট্রাইমিন কপার সালফেট। তাহলে তোমরা বুঝতে পারছো এটার নামকরণ কি হবে? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলো আমরা আরো প্র্যাকটিস করে ফেলি। তাহলে এরপরের যে উদাহরণটা আমাদের খুব কমন একটা যৌগ, AgNH32OH। বলো তো এটার নাম কি হবে? শুরুতে কি লিখছেন? এটা হচ্ছে সিলভার, ঠিক আছে, এটা থার্ড ব্র্যাকেট। ডাইমিন ডাইএমিন সিলভার হাইড্রোক্সি। ডাইএমিন সিলভার হাইড্রোক্সিল। আচ্ছা, ওই হাইড্রোক্সো। আচ্ছা, OH যেটা, শোনো, এটা কিন্তু ভাইয়া অ্যানায়ন হিসেবে কাজ করতেছে। হাইড্রোক্সাইড। এটা যখন অ্যানায়ন হিসেবে কাজ করে তখন আমরা কি বলি? হাইড্রোক্সাইড বলি, তাই না? হাইড্রোক্সাইড বলি যখন অ্যানায়ন হিসেবে কাজ করে। পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এভাবে বলি না? এটা কি হবে যখন অ্যানায়ন হিসেবে কাজ করবে? সেটা কি? সেটা হবে হাইড্রোক্সাইড। শোনো, আমরা যে ভাইয়া এই যে অ্যামিন, তারপরে হাইড্রোক্সো, ক্লোরো, তারপরে ফ্লোরো, কার্বনিল, এগুলা শিখছি। এগুলা কোন ক্ষেত্রে শিখছি ভাইয়া? কেবলমাত্র সেক্ষেত্রে এগুলো আমরা ইউজ করব যখন এরা আসলে কি হিসেবে ভূমিকা পালন করে? এরা লিগেন্ড হিসেবে ভূমিকা পালন করে। অন্য ক্ষেত্রে তারা কিন্তু তাদের নিজস্ব নামকরণ ঠিকই রাখবে। যেমন পানি, এটা কি? H2 হচ্ছে পানি, ওয়াটার। এটাকে আমরা অ্যাকুয়া কখন বলবো? যখন সে লিগেন্ড হিসেবে কাজ করবে। অন্য ক্ষেত্রে তাকে আমাদের অ্যাকুয়া ডাকার দরকার নাই। আমি থাকি অ্যাকুয়াতে। আচ্ছা, যাই হোক, অ্যাকুয়া ডাকার কিন্তু কোনো দরকার নাই, তাই না? শুনে নেই কি বলছো? আচ্ছা, তাহলে এটার নামকরণ দেখে ফেলি। তো এটার লিগেন্ড হচ্ছে অ্যামিন। কয়টা অ্যামিন আছে বলো তো? 2টা। তাইলে কি হবে? ডাইঅ্যামিন হবে। নাম কি হবে? ডাইঅ্যামিন। তো এরপরে আমরা যাব কেন্দ্রীয় মৌল হচ্ছে সিলভার। তাহলে বলো সিলভারের জারণ মান কত? +1। +1। তাহলে এখানে আমরা কি দিব? এখানে 1 দিয়ে দিব। তারপরে কি আছে? হাইড্রোক্সাইড। তো 1টা লেখা লাগে না? হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্সাইড না হাইড্রোক্সাইড লিখি। আচ্ছা, তাহলে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড হবে এই যৌগটার নাম। ঠিক আছে, আজকে ক্লাসেই নোট করে ফেলতেছি, পরে কষ্ট করতে হবে না। হ্যাঁ, আসলে। আচ্ছা, শোনো, তারপরে চলো আমরা আরো দেখি, একটু কঠিনের দিকে যাই। তো মনে করো তোমার কাছে এই যৌগটা দিয়ে দিল, কেমন? এতক্ষণ তো সহজ শিখছো। এটা দিয়ে দিল, লিগেন্ড আবার দিয়ে দিল 2টা, AH2O2 NH3 4, এবং এখানে দিয়ে দিল হচ্ছে Cl3। এই যৌগটার নামকরণ কি হবে বলো তো? এই যৌগটার নামকরণ কি হবে? কোবাল্ট আছে, লিগেন্ড আছে 2টা, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে অ্যামিন মানে অ্যামোনিয়া, এবং অ্যানায়ন হিসেবে আছে ক্লোরাইড। তো ক্লোরাইডই হবে যেটা অ্যানায়ন হিসেবে আছে। তো এটা টোটাল নামকরণ কি হবে একটু বলে ফেলো তো তাড়াতাড়ি। প্রথম কাজ কি? আমরা সংখ্যা সহ লিগেন্ড লিখবো। এখন সমস্যা তো হয়ে গেছে ভাইয়া, সংখ্যা সহ লিগেন্ড লিখতে বলছেন, কিন্তু এখানে তো লিগেন্ড দিয়ে দিচ্ছেন 2টা। একটা কি বলতো? একটা হচ্ছে অ্যাকুয়া, আরেকটা কি? অ্যামিন। এবার আমরা কোনটা লিখবো? কোনটা আগে লিখবো? সংখ্যা সহ লিগেন্ড যে লিখবো, 2টাই লিখবো, ঠিক আছে, বাট আগে কোনটা লিখবো পরে কোনটা লিখবো? শোনো, আগে লিখবো সেটাই যেটা কি বলতো অ্যালফাবেটিক অর্ডারে আগে থাকে। মনে করো এখানে 2টা লিগেন্ড আছে, যেটার অ্যালফাবেট আগে হবে সেটাই আমরা কি লিখবো? আগে লিখবো, প্রথমে লিখবো। এখন দেখো, একটা হচ্ছে অ্যাকুয়া আর একটা হচ্ছে কি? অ্যামিন। 2টারই শুরুতে কি আছে? এ আছে। তাহলে তো ভাইয়া 2টাই তো মিলে গেল। এখন আমরা কোনটা আগে লিখবো? এবার আমরা পরের অক্ষরটা দেখবো। পরের অক্ষরটা কি বলতো? একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে এম। বলতো অ্যালফাবেটিক অর্ডারে এম আগে আসে নাকি কিউ আগে আসে? এম আগে আসে। যেহেতু এম আগে আসে তাহলে আমরা অ্যামিন কি লিখবো? আগে লিখবো। ঠিক আছে, অ্যামিন কি লিখবো? আগে লিখবো। তাহলে যখন একাধিক লিগেন্ড চলে আসবে, আমাদের কোন একটা জটিল যৌগে একাধিক লিগেন্ড চলে আসবে, তখন লিগেন্ড গুলোর নামকরণ আমরা লিখবো অ্যালফাবেটিক অর্ডারে। মানে যার অ্যালফাবেট আগে তাকে কি লিখবো? আগে লিখবো। এবং শুরুতে আমরা দেখবো 1 নাম্বার অক্ষরটা কার আগে আছে। ঠিক আছে, যেহেতু এখানে 2টারই 1 নাম্বার অক্ষর সেম, তো আমরা কি দেখবো? 2 নাম্বার অক্ষরটা। 2 নাম্বার অক্ষর দেখো, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে এম। যেহেতু আগে হচ্ছে এম, কিউ এর আগে এম আছে, তাই আমরা কি লিখবো? অ্যামিনকে আগে লিখবো। তাহলে এটার নামকরণ কি হবে বলতো?
এটার নাম হবে ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন না সরি অ্যামিন। শুরুতে কি আসবে? শুরুতে আসবে, টেট্রাঅ্যামিন, হ্যাঁ শুরুতে আসবে অ্যামিন, পরে আসবে কি বলতো অ্যাকুয়া। ডাইঅ্যাকুয়া। হ্যাঁ ভেরি গুড। শুরুতে আসবে অ্যামিন, পরে আসবে কি বলতো অ্যাকুয়া। এখন অ্যামিন কয়টা আছে? অ্যামোন আছে হচ্ছে 4টা, তাইলে টেট্রাঅ্যামিন। আর অ্যাকুয়া কয়টা আছে বলতো? অ্যাকুয়া আছে 2টা, তাই কত? ডাই অ্যাকুয়া। তারপরে আমরা কি লিখবো? তারপরে আমরা লিখবো কেন্দ্রীয় মৌল। তাহলে কেন্দ্রীয় মৌলকে কোবাল্ট, কেন্দ্রীয় মৌলকে কোবাল্ট। বড় তো এখানে কেন্দ্রীয় মৌল কোবাল্টের জারণ মান কত? +3। +3। তাহলে আমরা এখানে কত লিখবো? এখানে লিখবো 3। +3 কিভাবে? এখানে 0, এখানে 0, এখানে কত? -1 × 3। তাহলে এটার কত হবে? +3 হবে। তাহলে কোবাল্ট কত? 3। এখন বলো তো সবার শেষে আমরা লিখবো অ্যানায়নের নাম। তো ক্লোরাইড, এটা যেহেতু ক্লোরাইড আয়ন, কি হবে নাম? ক্লোরাইড হবে, তাই না? অ্যানায়নের নামকরণ তো তোমরা জানোই, তো ক্লোরাইড। ঠিক আছে, তো এই নামকরণটা বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। একটা কোশ্চেন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ করো। ভাইয়া পানির সাথে 2 আছে আর অ্যামোনিয়ার সাথে 4 আছে ভাই, এটা একটু বলে দেন। আচ্ছা, মানে পানির সাথে 2 আছে মানে 2টা পানি এখানে আছে আর 4টা অ্যামোনিয়া আছে। মনে করো কোবাল্টের এরকম 6টা অরবিটাল ফাঁকা আছে। মনে করো কি কোবাল্টের 6টা অরবিটাল আছে, তার মধ্যে 2টা অরবিটালে পানি গেছে। ঠিক আছে, 2টা অরবিটালে কি গেছে? পানি গেছে। আর বাকি 4টা থেকে গেছে, 4টাতে গেছে অ্যামোনিয়া। এটা বুঝাইছে, বুঝছো? ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। ওই নিষ্ক্রিয় যৌগ হওয়ার কি আলাদা কোনো আছে, শর্ত টর্ত আছে? নিষ্ক্রিয় যৌগ ভাইয়া, নিষ্ক্রিয় যৌগ না ভাইয়া, মানে কোন একটা যৌগ, মানে কোন একটা যৌগের চার্জ 0 হয় কখন, এটা তোমরা কিভাবে বুঝবা? এটা ভাই সাধারণত যৌগগুলোর চার্জ কি হয়? একটা কমপ্লিট যৌগের চার্জ সবসময় কত হয়? 0ই হয়। তুমি যে কোনো একটা কমপ্লিট যৌগ দেখো, এটার চার্জ কত হবে? এটার কি চার্জ কত হবে বলতো? 0ই হবে। কারণ কি বলতো? এখানে হাইড্রোজেন আছে যার চার্জ হচ্ছে +1, আর অক্সিজেন কত? -2। তো +1 দুইটা আছে, অক্সিজেনের -2 আছে, 0ই হবে। তার মানে একটা কমপ্লিট যৌগের চার্জ সবসময় 0ই হবে। ঠিক আছে, কারণ কারণ যৌগ গঠিত কেন হয়? যৌগ গঠিতই হয় স্থিতিশীলতা অর্জনের জন্য। কোনো চার্জযুক্ত জিনিসপত্র কখনোই স্থিতিশীল না, চার্জলেস জিনিসপত্র স্থিতিশীল। তো স্বাভাবিক অবস্থায় যে সকল যৌগ গঠিত হয় তারা কি হয়? নিষ্ক্রিয় হয়। যৌগ সাধারণত নিষ্ক্রিয় হয়, মৌল সাধারণত কি হয়? মানে নিষ্ক্রিয় না, সরি, চার্জলেস হয়। নিষ্ক্রিয় আর চার্জলেস কিন্তু আলাদা ব্যাপার। মানে যৌগের যে টোটাল চার্জ সেটা কত হয়? 0ই হয়। 9-10 এ তোমাদের স্পষ্ট কিছু লাইন দেওয়া ছিল জারণ সংখ্যা নির্ণয়, যে কোনো একটা মৌলের, মানে ধরো কোন একটা এরকম, এই যে ক্লোরিন কি 2টা সেম পরমাণু দিয়ে গঠিত হয়েছে, তো এটার কি হবে? এটার চার্জ 0ই হবে। কোন একটা মৌলের চার্জ কত হবে? 0ই হবে। কোন একটা যৌগের টোটাল চার্জ কত হবে? সবসময় 0ই হবে। তো জারণ সংখ্যা নির্ণয়ের সময় এই জিনিসটা বলাই ছিল। ঠিক আছে, যদি 0 না হইতো আমরা তো ওই ভিতরের পরমাণুগুলোর চার্জ নির্ণয় করতে পারতাম না, তাই না? পারতাম না। জি ভাইয়া। আচ্ছা, তো এইগুলা হচ্ছে অনেক বেসিক কথাবার্তা, 19 এর কথাবার্তা। যাই হোক, আরেকটা শেষ উদাহরণ দেখো। মনে করো আরেকটা দিলাম, যেখানে কোবাল্ট আছে, এখানে মনে করো তোমার আছে অ্যামোনিয়া 2টা আর ব্রোমিন আছে 2টা। আমি ইচ্ছা মতো দিলাম, ঠিক আছে, এবং এখানে আছে মনে করো ক্লোরাইড। জারণ মান 0 হলে ব্র্যাকেটে কিছু লেখা লাগবে ভাইয়া, মানে কেন্দ্রীয় মৌলের জারণ মান। কেন্দ্রীয় মৌলের জারণ মান 0 হয় না। যদি 0 হয়, জারণ মান কখনোই 0 হবে না। দেখো লোয়েস্ট 1 হবে, আর 1 হইলে তুমি লিখবা কি লিখবা না তোমার ব্যাপার, বাট 0 হবে না। কেন্দ্রীয় মৌলের জারণ মান 0 হবে না। ঠিক আছে, কেন্দ্রীয় মৌলের জারণ মান কখনোই 0 হয় না, সাধারণত 0 হয় না। যদি 0 হয় ঝামেলা আছে, 0 হইলে সাধারণত 0 হয় না। আর 0 হইলে লেখার দরকার নেই, 1 হইলেও লেখার দরকার নেই। সাধারণত 1 হয় সর্বনিম্ন, 1 হইলে আমরা লিখি না। আর 0 হয় না, দেখবা কখনোই হয় না। আচ্ছা, তো এই যৌগটার নামকরণ করো তো। ডাইএমিন ডাইব্রোমো কোবাল্ট ক্লোরাইড। ভেরি গুড, ডাইঅ্যামিন ডাইব্রোমো কোবাল্ট ক্লোরাইড। তো এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, তো এটা আমি আর দেখাইলাম না। তাহলে এই গেল আমাদের জটিল যৌগের নামকরণ। যখন জটিল আয়নটা কি বলতো? ক্যাটায়ন। তো আমাদের আরেকটা ক্যাটাগরি আছে, আমরা জটিল যৌগের নামকরণ করব, কিন্তু জটিল আয়নটা থাকবে কি বলতো? অ্যানায়ন। তাহলে চলো লিখে ফেলি দেরি না করে। তাহলে জটিল আয়ন যখন অ্যানায়ন। ভাইয়া ব্রোমিনের জারণ মান কত? ব্রোমিন, আচ্ছা শোনো, এটা হচ্ছে যখন ব্রোমিন টোমিন এগুলা লিগেন্ড হিসেবে কাজ করে, তখন এরা আসলে এরকম মাইনাস আকারে কাজ করে। এই যে ব্রোমাইড, তারপরে ক্লোরাইড, এরা তার মানে -1 এদের জারণ মান, এদের জারণ মান। আচ্ছা, এটা এটা পারো নাই তোমরা? দাঁড়াও, আচ্ছা এখানে এটার নামকরণও লিখে দিই।
আচ্ছা এখানে কোবাল্টের জারণ মান কত জাস্ট এটা বলো, তাইলে আর করে দিব না। কোবাল্টের জারণ মান কত? ব্রোমিনের -1 আছে কত? দুইটা। ক্লোরিনের -1, তাহলে এখানে টোটাল -3 আর এখানে কত? 0 × 2, তাহলে কোবাল্টের কত? প্লাস কত? 3 +3। তো বের করতে পারবা, এক্স ধরে বের করতে পারবা। আর যারা একটু চালু তারা দেখে বুঝে যাবা যেখানে যেহেতু টোটাল 3 আছে তাহলে তোমার +3 অবশ্যই লাগবে, তাই না? শূন্য বানাইতে হবে যেহেতু +3 লাগবে, তাইলে তোমরা ব্র্যাকেটে কত লিখবা? ব্র্যাকেটে কিন্তু +3 মানে এই তিনটা দাগই দিবা, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের জটিল আয়ন যখন ক্যাটায়ন। এবার আমরা চলো ইয়ে দিয়ে দিই, জটিল আয়ন যখন অ্যানায়ন। জটিল আয়ন যখন অ্যানায়ন। এটার একটু ডিফারেন্স আছে, কেমন? ফার্স্টে আমরা একটা উদাহরণ দিয়ে দিই। জটিল আয়ন অ্যানায়ন এরকম একটা যৌগ আমরা লিখে ফেলি, জটিল যৌগ। এই K4 FeCN6C আমরা লিখলাম। এখানে জটিল আয়ন কোনটা বলতো? FeCN6, সেটা কি বলতো? সেটা হচ্ছে জটিল অ্যানায়ন, অ্যানায়ন হিসেবে কাজ করতেছে। তাহলে বলো তো ভাইয়া, জটিল যৌগে জটিল অ্যানায়ন বাদ দিও আরো একটা ক্যাটায়ন থাকে না এক্সট্রা? আরো একটা ক্যাটায়ন থাকে না এক্সট্রা? জি ভাইয়া। থাকে। তো এই যখন জটিল আয়নটা অ্যানায়ন থাকবে তখন এই ধরনের জটিল যৌগের নামকরণ করার শুরুতেই আমরা কি লিখে দিব? ক্যাটায়নের নামকরণটা লিখে দিব। শুরুতেই কার নাম লিখবো বলতো? ক্যাটায়নের নামটা লিখবো। তারপরে আমরা লিখবো হচ্ছে কি? সংখ্যাসহ লিগ্যান্ড। তারপরে আমরা লিখবো সংখ্যাসহ লিগ্যান্ড। এরপরে আমরা কি লিখবো বলো? এরপরে আমরা লিখবো কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল সাধারণত কোন একটা ধাতু হয়, তো এটাকে আমরা ধাতু দিয়েই ইয়ে করে দিলাম। এরপরে আমরা লিখবো ধাতু, ঠিক আছে? এরপরে আমরা লিখবো কেন্দ্রীয় মৌল ধাতু, এবং সবার শেষে আমরা লাগাই দিব @। কি লাগাই দিব? ধাতুর শেষে আমরা লাগাই দিব @, ঠিক আছে? একটা উদাহরণ দেখলেই বুঝে যাবা। এবং লাস্টে আমরা কি লিখবো? ধাতুর জারণ মানটা ব্র্যাকেটে লিখে দিব, ঠিক আছে? এখানে কি লিখবো? ধাতুটা যেটা সেটার জারণ মান। তাহলে আমরা কি লিখবো? প্রথমেই যে ক্যাটায়নটা এক্সট্রা ক্যাটায়নটা থাকে ওই ক্যাটায়নের নামকরণ লিখবো, তারপরে আমরা লিখবো সংখ্যাসহ লিগ্যান্ড, তারপরে আমরা ধাতু যেটা আছে বা কেন্দ্রীয় মৌল যেটাকে আমরা ধাতু দিয়ে ইন্ডিকেট করছি, এটা আসলে কি? কেন্দ্রীয় মৌল। এবং কেন্দ্রীয় মৌলের যে নামটা হবে তার শেষে আমরা কি লাগাই দিব? @, লাগাই দিব, ঠিক আছে? যেমন ফেরামের সাথে @, লাগাই দিলে হবে ফেরেট, ঠিক আছে? নিকেলের সাথে @, লাগাই দিলে হবে নিকেলেট, ঠিক আছে? তারপরে কপারের সাথে, ওই কপার হচ্ছে কিউপ্রাম, তো ওইটার সাথে @, লাগাই দিলে হবে কিউপ্রেট, ঠিক আছে? এরকম @, লাগাই দিব এবং সবার শেষে আমরা ব্র্যাকেট দিয়ে জারণ মান লাগাই দিব। তাহলে চলো এটার নামকরণ আমরা দেখে ফেলি। K4 FeCN6। তো বলো তো এখানে শুরুতে আমরা কি লিখবো? ক্যাটায়নের নাম। বলো তো ক্যাটায়ন কে আছে? পটাশিয়াম, তাহলে পটাশিয়াম লিখে ফেললাম। এরপরে আমরা কি লিখবো বলো তো? সংখ্যাসহ লিগ্যান্ড, তাই তো? এরপরে আমরা কি লিখবো? সংখ্যাসহ লিগ্যান্ড। এখন লিগ্যান্ড আছে একটা এবং এই লিগ্যান্ডটা কি বলো তো? সায়ানাইড। এখন সায়ানাইড যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে তখন তাকে আমরা কি বলি? সায়ানো। সায়ানো। এবং সায়ানো কয়টা আছে? 6টা। তাহলে আমরা কি লিখবো? হেক্সা সায়ানো। হেক্সা সায়ানো। এখন আমরা কি লিখবো? তারপরে আমরা লিখবো ধাতুর নাম। ধাতু কি আছে? আয়রন বা ফেরাম। ফেরামের সাথে আমরা কি লাগবো? @, লাগাবো। ফেরামের সাথে @, লাগাইলে হয় ফেরেট। কি হয় বলো তো? ফেরেট। এবার সবার শেষে আমরা কি দিব? একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেটে কি লিখবো? জারণ মান লিখবো। বলো তো এখানে আয়রনের জারণ মান কত? 2। এটা হবে কি বলতো? পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। এটা হচ্ছে তার কি? ইউপেক নাম। এটার আরো একটা নাম আছে কি বলতো? পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে? ওইটা হচ্ছে সাধারণ নাম, বাট ইউপেক নাম কত বলতো? ইউপেক নাম কি বলতো? ইউপেক নাম যেটা সেটা হবে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, এবং ব্র্যাকেটে কি লিখবো? তার জার্মান মান 2 লিখে দিব, ঠিক আছে? এটা পারছো তোমরা সবাই? বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এটার নামকরণ করে ফেলো তো। K3 FeCN6, এটার নামকরণ করে ফেলো তো। পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। ব্র্যাকেটে কি হবে? ব্র্যাকেটে 3 আসবে। ব্র্যাকেটে 3 আসবে, তার মানে নাম দুইটা কিন্তু সেম, শুধুমাত্র ব্র্যাকেটের জারণ মানটা কি আলাদা। এজন্যই ব্র্যাকেটের জারণ মানটা এত বেশি ইম্পর্টেন্ট। এটা না দিলে নাম্বার কেটে দিবে, 0 বসাই দিবে, ঠিক আছে? তাহলে এটার নামই কি হবে? আমাদের প্রথমে হচ্ছে ক্যাটায়নের নাম। ক্যাটায়ন কি আছে? পটাশিয়াম। তারপরে পরের কাজ কি? সংখ্যাসহ লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড কে? লিগ্যান্ড হচ্ছে সায়ানো। আছে কয়টা? 6টা। তাহলে হেক্সা সায়ানো।
তারপরে আমাদের কেন্দ্রীয় মৌল কি ফেরাম, তার সাথে অ্যাট লাগাইলে হবে ফেরেট। এবং ব্র্যাকেটে কি আসবে বলতো, তার জারণ মান কত বলতো ভাইয়া 3। ঠিক আছে, এটা হবে কি এটার নামকরণ। তো শুধুমাত্র এই জারণ মানে ডিফারেন্স, বাকি সবকিছুই কি সেম। তাহলে চলো আমরা আরো নামকরণ দেখে আসি। তো আরো একটা নামকরণ, চলো এটার নামকরণ তোমরা করে ফেলো। K2 NiCN4, এটার নামকরণ করে ফেলো তো দেখি। পটাশিয়াম টেট্রাসায়ানোনিকেলেট। ভেরি গুড। ব্র্যাকেটে কত? ব্র্যাকেটে কত? 2 2। অনেক সোজা তাই না? তাহলে শুরুতে আমরা লিখবো কি পটাশিয়াম, আর এরপরে আমরা কি লিখবো সংখ্যা সহ লিগ্যান্ড। তো সংখ্যা হচ্ছে 4 মানে টেট্রা, লিগ্যান্ড কি বলতো সায়ানো, আর কেন্দ্রীয় মৌল কি নিকেল, নিকেলের সাথে অ্যাট লাগাইলে হবে নিকেলেট। আর ব্র্যাকেটে কত থাকবে? ব্র্যাকেটে থাকবে এটার জারণ মান কত বলতো, এই যে -4 মানে -1 × 4, আর এটা কত +1 × 2। তাহলে এটার কত হইতে হবে? এটারও +2 হইতে হবে, তাহলে 0 হবে। কত হবে 2। x ধরেও করতে পারবা তোমরা। তাহলে এটার নামকরণ আমরা দেখে ফেলছি, চলো আমরা আরো উদাহরণ দেখি। লাস্ট উদাহরণ এটার নামকরণ তোমরা দেখি করে ফেলো নিজেরা। তো K2 আমরা রাখলাম, পটাশিয়াম অনেক ফেভারিট এজন্য পটাশিয়াম। মানে ক্যাটায়ন বা অ্যানায়ন যেগুলো থাকে এগুলোর নামকরণে আসলে বিশেষ কিছু নাই, এগুলা যে নাম ছিল, যে নামে তোমরা পরিচিত ছিল এতদিন ওইটাই, কোনো চেঞ্জ নেই। এজন্য এটা নিয়ে এত চেঞ্জ করো না করো তোমার ব্যাপার। এটার নামকরণ করে ফেলো CN4 H2O2। আমি কিন্তু জানি না এই যৌগগুলো এক্সিস্ট করে কিনা, ঠিক আছে? এই যৌগগুলো যদি এক্সিস্ট করতো তাহলে এগুলোর নাম এরকম হতো, ঠিক আছে? আচ্ছা নামকরণ করে ফেলো তো, এটার নাম কি হবে? পটাশিয়াম ডাইঅ্যাকুয়া টেট্রাসায়ানোনিকেলেট। পটাশিয়াম ডাইঅ্যাকুয়া টেট্রাসায়ানোনিকেলেট। নিকেলের জারণ মান কত? ইয়েতে কত? 2 +2। ভেরি গুড, সুন্দর সুন্দর সুন্দর। তাহলে তোমরা শিখে গেছো নামকরণ, তাই না? তাহলে নাম হবে পটাশিয়াম, শুরুতে হচ্ছে ক্যাটায়নের নাম। এই মজা না এগুলোর নামকরণ? নামকরণ জিনিসটাই মজা। তোমরা জৈব যৌগের নামকরণ যখন করবা দেখবো ওইগুলো অনেক মজার। এই পটাশিয়ামে দন্তস্ব না তালব্য? তালব্য সমবায়। বাংলা ভাষার নিয়মে কিন্তু দন্তস্ব হওয়া উচিত না। হ্যাঁ ভাইয়া ইংরেজি নাম সেজন্য। কারণ হ্যাঁ ইংরেজি নাম, যে এই জন্য ইংরেজি নামগুলা যদি আমরা বাংলা লিখি দন্তস্ব ইউজ হয় না। সত্যবিধান ছিল। যাই হোক লিখো, একটা লিখো, সমস্যা নেই। পটাশিয়াম, তারপরে কি হবে? অ্যাকুয়া, এটা হচ্ছে অ্যাকুয়া আর হচ্ছে সায়ানো। এখন অ্যাকুয়া আগে লিখবা নাকি সায়ানো আগে লিখবা বলো তো? একুয়া। অবশ্যই অ্যাকুয়া আগে লিখবা। কেন? অ্যালফাবেটিক অর্ডারে, ঠিক আছে? অ্যাকুয়া লিখবা অ্যালফাবেটিক অর্ডারে। আচ্ছা তাহলে ডাই অ্যাকুয়া, তারপরে কি বলতো? টেট্রাসায়ানো। তারপরে কি হবে? যেহেতু নিকেল আছে লিখবা নিকেলেট। ব্র্যাকেটে কত? ব্র্যাকেটে কত বলো? ব্র্যাকেটে হবে চার্জ। কত হবে চার্জ? 2 হিসাব করে 2 হবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের জটিল যৌগের নামকরণ। অনেক কঠিন ছিল কি? মোটেও কঠিন না, মারাত্মক। হ্যাঁ মারাত্মক সহজ একটা টপিক। তো